এরকম বোম মারা যায় না না যায় না, এগুলো ঠিক না। আর্মি একটা ইনস্টিটিউশন, এটাকে যদি আপনারা নষ্ট করে দেন তাহলে পুরো দেশ অরক্ষিত হয়ে যাবে। স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের চরিত্রই তো এটা। আপনাদের এখানে সংগীত আর কি আছে? আপনারা এই যে উত্তর পাড়ার মস্কোট বোম মারতেছে আর আপনার কোন যুদ্ধ লেগে গেছে, ক্ষমতার পালাবদল হয়ে যাবে, এই ধরনের চিন্তা চেতনা থেকে বিএনপি পারে। আপনাদের বক্তব্যই বোঝা যাইতেছে বিএনপি পারে। তাহলে বিএনপি যেহেতু পারে, আর এগুলি নিয়ে তর্ক বিতর্ক করে লাভ, আপনি তো পারবেন না। বোন, আমরা শুধু শুধু খালি তর্ক করি, নিজেদের মতো জর্গা ফেরসাদ করি, খুব একটা ভালো লাগে না। আমি 1991 যখন এরশাদ পতন হইলো, তখন ম্যাডাম ওই মইনুল রোডের বাড়িতে থাকতেন। ইমরান ভাইয়ের জানা আছে, ওনার বাড়ির যে সিকিউরিটি অফিসারের জন্য ওনার বাড়ির পাশেই আরেকটা বিল্ডিং ছিল, ভবন, ওটার মধ্যে ওনার এই কলিগ সাইদ ইস্কান্দার সাহেব থাকতেন, ওনার ভাই। এটা ইমরান ভাই জানা আছে। তো হ্যাঁ, ম্যাডাম যখন নির্বাচন করবে, এই জন্যই আমরা সবাই ম্যাডামের ব্যাপারে একটা মানে ফেনীর একটা আসনে, বগুড়াতে, এইভাবে তো উনি আসনে 5টা আসনে দাঁড়াচ্ছিল। তো ওই ওনার এলাকা থেকে, আসনের এলাকা থেকে কিছু লোকজনও আসছে, তা আমি ওই জায়গায় বসাচ্ছি। আমি ওই যে আমাদের সাংবাদিক ছিল গ্যাস কামাল চৌধুরী, আমরা কয়েকজন এখানে বসা। তো সন্ধ্যার সময়, এটা হাসিনা আপা জানান না, এটা ওই ইমরান ভাই জানে, সন্ধ্যার সময় মস্কোইট বোম ব্যবহার করে ক্যান্টনমেন্ট গুলিতে, মানে মশা তাড়ানোর জন্য বোম ব্যবহার করে। এখন তো ভাই কেবল সদ্য পদত্যাগ করছে, এখন উনি তো বোম সন্ধ্যা 6টার দিকে, ওই তো 6টার সময় বোম গুলি ইউজ করে, বোম ইউজ হইতেছে। এখন ওই যে গ্রাম থেকে জানে যে ওনাদের কিছু লোকজন আসছিল, এরা মনে করছে যে আর্মি ক্যান্টনমেন্টে গোলাগুলি শুরু হয়ে গেছে। এগুলি কেউ যায় সোপার নিচে যায়, কেউ আপনার চোখের নিচে যায়, এরকম একটা গুরুত্বপূর্ণ। উনি সাইদ ইস্কান্দার সাহেব বুঝাইতে চেষ্টা করতেছে যে আরে ভাই, কোনো গন্ডগোল নাই, এটা মশার বোম, এটা আমাদের ক্যান্টনমেন্টের নিয়ম আছে মশা তাড়ানোর জন্য এটা। তারপর অনেকক্ষণ বুঝানোর পরে পরিস্থিতি শান্ত হয়েছে। আমরা ক্যান্টনমেন্টের উত্তর পাড়ার বাইরে থেকে যে সমস্ত বোম মারি, যে আমার ভাই কলিমুল্লাহ সাহেব মারত, এরকম বোম মারা যায় না না যায় না, এগুলো ঠিক না। আর্মি একটা ইনস্টিটিউশন, এটাকে যদি আপনারা নষ্ট করে দেন তাহলে পুরো দেশ অরক্ষিত হয়ে যাবে। স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে করে যাবে। আমরা বুঝে না বুঝে অনেক জ্ঞানী গুণী বহু বড় বড় ডিগ্রিধারী লোকরা যেভাবে টেলিভিশন এবং টক শোতে আইসা আর্মিকে নিয়ে কথা বলি, আসলে আর্মি সম্বন্ধে কিছুই উনি জানেন না। তারাই এই সমস্ত বাজে কথাগুলি বলে ভিউ বাড়ানোর জন্য, তাদের জনগণের সাথে মিলে তারা সুর মিলায়। ওই যে একটা এখন ওই যে বাংলাদেশে 5 তারিখের পরে 3টা জিনিস পাওয়া গেছে, একটা হলো ফজু পাগলা, আর একটা হলো ফজু চিটার। এরকম চিটার মিটাররা এই সমস্ত তথ্য মত নিয়ে আসে, অনেক বুঝায় বুঝায় গুছায় আপনাকে বলবো। অ্যানালাইসিসটা হলো এই জায়গায় আমাদের লোকজনরা বুঝতেই ভুল করে। আমি জানি না, এত বড় বড় ডিগ্রিধারী লোক, এত বড় বড় জ্ঞানী গুণী মানুষ, ওই নাজমুল হকদার কথার মতো বলতে হয় আমার, যে সুশীল মানে অত্যন্ত ভালো নাপিত। আমার কাছে মনে হয় ওনারা অত্যন্ত ভালো নাপিত। এই জন্যই বললাম, আরে ভাই, এই গভর্নমেন্টটাই তো আর্মি ব্যাক গভর্নমেন্ট, আপনি বুঝছেন না কেন? আপনি বলবেন যে আর্টিকেল 106-এ উনি ওত পড়ার জন্য এটা পারমিশন নিয়েছে, আসলে তো মূল জিনিসটা হলো এটা আর্মি ব্যাক গভর্নমেন্ট। আপনাকে বুঝতে হবে তো, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোন সরকারি দেশে ছিল না। এই সেনাবাহিনী গভর্নমেন্ট ফর্ম করছে, ফরম্যাট তৈরি করছে। এখন প্রধান সেনাপতির সাথে প্রধান বিচারপতির সাথে কথা বলবে, রাষ্ট্রপতির সাথে কথা বলবে, প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে, বিভিন্ন উপদেষ্টাদের সাথে কথা বলবে তো। এটা তো আর্মি ব্যাক গভর্নমেন্ট, এর চরিত্রই তো এটা। আপনাদের এখানে সংগীত আর কি আছে? আপনারা এই যে উত্তর পাড়ার মস্কোট বোম মারতেছে আর আপনার কোন যুদ্ধ লেগে গেছে, ক্ষমতার পালাবদল হয়ে যাবে, এই ধরনের চিন্তা চেতনা থেকে বাইরে আসতে হবে। আমাদের লোকরা বুঝে, কিন্তু ওনারা নিজেরা বলতে চায় না।
আজকে দুদিন যে ঘটনার আবহাওয়া ঘটতেছে, দেখেন সেনাপ্রধান কিন্তু তার সুযোগ ছিল 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এখন তো একজন সেনা কর্মকর্তা আছেন, ইনি ইচ্ছা করলে কিন্তু এদেশে একটা গভর্নমেন্ট ফর্ম করতে পারে, জরুরি অবস্থা করেন যাই একটা গভর্নমেন্ট সেনা শাসন উনি জারিও করতে পারতেন, মানে সব সুযোগই ওনার কাছে ছিল। তো তখন আমরা তো তখন অসহায় ছিলাম, আমাদের কিছুই করার ছিল না, তখন উনি পারতেন করতে। কিন্তু এখানে সমস্যাটা হয়েছে কি, ওই যে গুলি করতে, আমরা গুলি করতে পারবো না কারা বলছিল? অফিসার এড্রেসে জুনিয়র লেভেলের অফিসাররা বলছে আমরা গুলি করতে পারবো না। এই জুনিয়র লেভেলের অফিসাররাই বলছে যে আমরা আরেকটা সেনা শাসনের বদনাম নিয়ে তিলক লাগিয়ে ক্যান্টনমেন্টে ফেরত যেতে চাই না, আমরা এটার মধ্যে যাব না। উনি তো সেনা কর্মকর্তা ছিলেন, ওনার কমান্ডিং অফিসার ছিলেন, বলেন আপনার কমান্ডে যারা আছে তারা যদি অনীহা প্রকাশ করে, আপনি কি ইচ্ছা করলে কিছু করতে পারবেন? পারবেন না তো, আইনে থাকলেও পারবেন কেন? তাদেরকে বুঝে বা সৎ পথে আইনা বা সোজা পথে আইনা তাদের দিয়ে কাজ করে। এই জন্য আজকে যারা এগুলো নিয়ে খেলছেন, একটা নির্বাচন হবে দেশে, এটা বন্ডুল করে দিতে চায়। কালকে দেখেন প্রধান উপদেষ্টার সাথে তো রাজনৈতিক দলগুলো বসে, তো প্রধান উপদেষ্টা কি বলছেন, কথার সাথে তো রাজনৈতিক দলগুলির কথার কোনো পার্থক্য আমি খুব একটা বেশি আছে বলে, কিছু কিছু একটা দাবি দেওয়া থাকতে পারে, সেটা ভিন্ন, কথার পার্থক্য আমি দেখি। প্রধান উপদেষ্টা বলছে যে নির্বাচন না হলে জাতি একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত। কিন্তু জামাত তো সে কথা বলতেছে চাপের মুখে নির্বাচনের তারিখ ঘোষণা করছে, চাপের মুখে। হ্যাঁ, চাপের মুখেই তো করবে, চাপের মুখে করবে না, তার চাপ ছাড়া তার অসুবিধা নেই। উনি যদি চাপের মুখে নির্বাচন ঘোষণা না করে, ওনার যে অবস্থা রাস্তাঘাটে হইতেছে, ওই যে নুরুল ইসলামের এলাকায় লতিফ সিদ্দিকীরে ডাকা দে, এই যে যে সমস্যা হচ্ছে, উনি তো এগুলি পারবেন না। নির্বাচিত সরকার ছাড়া এই সমস্ত মব পলিটিক্স থেকে বাইরে আসা খুব কঠিন ব্যাপার। এগুলি তো সমস্যা হচ্ছে, তো উনি তো নির্বাচন চাইবেই। ওনার কাজটা কি আমারা বলেন তো? আপনারা যখন সরকারটা ফরমেট করছিলেন, সরকারটা যখন 8 তারিখে ফরমেট করা হলো, এখন যে সমস্ত রাজনীতিবিদরা অনেক বড় বড় কথা চ্যানেলগুলিতে বলে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি গভর্নমেন্টের একটা নীতিমালা তৈরি করে দিয়েছিলেন তার সামনে, যে আপনারা আমরা সরকার বানাইলাম, আপনি এই কাজগুলি আমাকে করে দিয়ে যাবেন? বলেন বুকে হাত দিয়ে। কিছুই দেন নাই, ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়া ইউনুস সাহেবের প্রধান উপদেষ্টা বানাই আসছে। এখন কয় জাতীয় সরকার হলে ভালো হতো, বিএনপি মানে নাই, বিএনপি প্রেসিডেন্টের সরাইতে দেয় না, বিএনপি। আর ভাই বিএনপি দেয় না তাইলে আপনার পারেন না, তাইলে বিএনপি পারে, বিএনপি পারে। আপনাদের বক্তব্যই বোঝা যাইতেছে বিএনপি পারে, তাইলে বিএনপি যেহেতু পারে, আর এগুলি নিয়ে তর্ক বিতর্ক করে লাভ, আপনি তো পারবেন না, সে সামর্থ্য তো